টাইপ 8-এ আমরা হচ্ছে স্যাটেলাইটের বিভিন্ন প্রবলেম সলভ করব। সো দেখো আগে ফর্মুলাগুলা কি ছিল সেগুলো আগে একটু রিপিট করে আসি, একটু রিভিশন দিয়ে আসি। আমরা মনে করো এটা হচ্ছে গিয়ে আমাদের সেই পৃথিবীটা, বা হচ্ছে এটা হচ্ছে আমরা, আচ্ছা পৃথিবী এটা না বলি আমরা, এটা হচ্ছে কক্ষপথ, আর এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের সেই পৃথিবী। ঠিক আছে, তো এইটা হচ্ছে যদি পৃথিবী হয় এই ব্লু কালারের এটা, আর এটা হচ্ছে একটা স্যাটেলাইট ঘুরছে, সেই স্যাটেলাইটের যে কক্ষপথ সেইটা। তাহলে এই স্যাটেলাইটটা আসলে যতখানি দূরত্বে অবস্থান করছে সেই দূরত্বটা হচ্ছে, আমি বলে দিলাম আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়, এই ব্যাসার্ধটা যদি আর হয় এবং এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা এটা যদি এইচ হয়, তাহলে আমরা এখান থেকে এই যে দূরত্বটা পুরাটা আছে এটাকে বলতে পারবো আর প্লাস এইচ, তাই তো? তাহলে এইচ কতটুকু? এইচ কিন্তু এইখান থেকে ভূপৃষ্ঠ থেকে যত দূরত্বে আছে সেটা। তো তাহলে বলতো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন, এবং আমরা এইখানে একটা সেই স্যাটেলাইট এঁকে রাখলাম। এই স্যাটেলাইটের ভর হচ্ছে মনে করলাম স্মল এম। তাহলে এই স্যাটেলাইটটা যখন একটা আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তার জন্য যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে, বৃত্তাকার পথে ঘুরতে হলেই তো তার কেন্দ্রমুখী বলের দরকার। এই কেন্দ্রমুখী বলটা তাকে কে সাপ্লাই দিবে? ওই যে পৃথিবী তাকে যে বলে আকর্ষণ করছে সেইটাই যদি তাকে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয়, তাহলে আমরা এখান থেকে এটা ইকুয়াল লিখতে পারি আর কি। তাহলে কেন্দ্রমুখী বল সমান কি হবে? এখানে হবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর মানে কত? আর মানে কিন্তু যেই পুরা পথের মানে পুরা যেই ব্যাসার্ধটা আর কি, যেই ব্যাসার্ধে সে ঘুরছে, অর্থাৎ আর প্লাস এইচ এম ভি স্কোয়ার বাই আর। এবং এফ জিটা কত? এফ জিটা হচ্ছে, আমরা যদি এখানে যে পৃথিবী আছে সেই পৃথিবীর যেই ভর সেটাকে আমি যদি এম বলি, তাহলে এখান থেকে আসলো কত? জি এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু এম এম যদি কাটাকাটি করে দেই এবং আর প্লাস এইচ একটা যদি কেটে দেই, তাহলে দেখো ভি যেটা থাকছে সেই ভি সমান সমান আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এইটা কিন্তু যে ভিটা আমরা লিখেছি, এই ভিটাই কিন্তু আমাদের এই কক্ষপথের যখন এই স্যাটেলাইটটা ঘুরছে সেই কক্ষপথে ওর যে ব্যাসার্ধটা, ওর যে বেগটা, সেই বেগটাই কিন্তু ভি। ওকে, সো আমরা কিন্তু আবার এখান থেকে ভি যেটা আছে সেই ভিটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 2 পাই আর ডিভাইডেড বাই টি, তাই না? যে ভি যেটা আছে এটা যেহেতু একটা বেগ, তাহলে যে দূরত্বটা টোটাল সে অতিক্রম করছে সেই পরিধি কত? 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ওর যে পর্যায়কাল, অর্থাৎ পুরাটুকু ঘুরে যখন আসছে সেইটাই, এটার জন্য আমি এখানে টি লিখলাম। তো যখন আমি এই ফর্মুলাটা কিন্তু অনেক ইউজ হয়, এটাই আমাদের ম্যাথে আসলে অনেক কাজে লাগবে এই ফর্মুলাটা। এটা আমাদের ম্যাথে অনেক বেশি কাজে লাগবে। এবং আমরা যেটা দেখছি v is equals to 2 পাই ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি, এইখান থেকে কিন্তু যদি আমরা v এর জায়গায় 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি, এইটা সমান সমান যদি স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ লিখে রাখি, তাহলে কি হচ্ছে দেখো, যখন আমি স্কোয়ার করছি দুই পাশে তখন আসছে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার সমান সমান জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা যদি আর প্লাস এইচ এর কিউব নেই, অর্থাৎ এটা গুণ দিয়ে দিলাম এই পাশে, তাহলে কি আসছে? জি এম ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে আমি যদি এখন জাস্ট এইচ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে দেখো এইচ সমান সমান কত আসবে? জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, হাফ না সরি 1/3 হবে, কারণ আমি কিউব রুট যদি করি দুই পাশে, কিউব রুট করলে এটা সরে যাবে, আর মাইনাস থাকবে হচ্ছে আর। তো এই ফর্মুলাটাও আসলে আমাদের কাজে লাগবে। এই ফর্মুলাটা যদিও মুখস্থ করাটা একটু কঠিন, সেই জন্য আসলে কিভাবে প্রমাণটা আসে এটা একটু দেখে রাখাটা ভালো আমাদের, এটা কাজে লাগবে। এই কিভাবে আসলো, যদি একান্তই প্রশ্নের পরীক্ষায় ভুলে যাই যে কিভাবে ফর্মুলাটা কি ছিল, তাহলে যাতে আমরা পরে ডিরাইভ করে নিতে পারি আর কি। সো এই ছিল আমাদের মেইন ফর্মুলা আর কি, দুইটা ফর্মুলা। তো স্যাটেলাইটের ম্যাথগুলা করার জন্য আমাদের এগুলা কাজে লাগবে। এবং
ফর্মুলা প্রুফটা কোত্থেকে এসেছে আশা করি বুঝতে পেরেছো, যে কেন্দ্রমুখী বলটা যেটা আছে সেই কেন্দ্রমুখী বলটাই কিন্তু ওকে বৃত্তাকার পথে ঘোরানোর মানে যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আসলে কে দায়ী? কেন্দ্রমুখী বল দায়ী। তো কেন্দ্রমুখী বল তো নিজে কোনো সোর্স না, কোনো না কোনো ফোর্সকে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে হয়। তাহলে এখানে কে সাপ্লাই দিবে? এফ জি, যেটা মহাকর্ষ বল, সেটাই কিন্তু কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে। তো এই জন্য আমরা এই দুটাকে ইকুয়াল করে লিখলাম, এবং তারপরে আমরা যে দুটা ফর্মুলা পেলাম, এই দুটা ফর্মুলা দিয়ে আমরা এখন ম্যাথ দেখবো। সো দেখো এখানে আমাদের প্রথমে যেটা বলেছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 900 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এর বেগ এবং আবর্তনকাল বের করতে বলেছে, অর্থাৎ ভি বের করতে বললো এবং টি বের করতে বললো। ঠিক আছে, তাহলে আমরা আবারও আগের মতন একটা পৃথিবী এরকম আঁকলাম, এবং আমরা হচ্ছে একটা কক্ষপথ এঁকে ফেলতে পারি। এখান থেকে একটা কক্ষপথ এঁকে ফেলতে পারি। আমরা যদি একটা কক্ষপথ এঁকে ফেলি, এই যে আমাদের একটা কক্ষপথ, তাহলে এইখানে যেটা বলেছে যে পৃষ্ঠ থেকে, এই পৃষ্ঠ থেকে সেটা হচ্ছে 900 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ এইচ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। এইচ যেটা দেওয়া আছে এইটা হচ্ছে কি আমাদের 900 কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের 900 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি সেটা হলো যে আমরা যে ভি এর ভ্যালু, ভিটা আসলে কত হয় এটা আমরা একদম আগের ইয়াতে কিন্তু প্রুফ করে এসেছি। আমি জাস্ট এখান থেকে কপি করব এখন, যে ভি সমান সমান আসলে কত। ভি সমান হচ্ছে এই যে এইটা লেখা যায়, এই যে ভি সমান কিন্তু যেটা লেখা যায় সেইটা আমরা হচ্ছে এখানে তুলে ফেলি। ওকে, তাহলে এখান থেকে যেটা ভি সমান সমান যেটা বলছিলাম, এটা হচ্ছে জিএম ডিভাইডেড ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে 900 কিলোমিটার, যেহেতু আমরা পৃথিবীর কিন্তু ব্যাসার্ধ এটা জানি, এটাই ধরে নিব। সো তাহলে এখান থেকে আমরা পৃথিবীর যে ভর সেটাও জানি, 6 × 10⁻²৪। তাহলে 6.673 × 10⁻⁻11 ইন্টু এই এম এর ভ্যালু হচ্ছে 6 × 10⁻24। এগুলা অনেকবার আমরা দেখেছি পৃথিবীর ভর কত, তাই এখানে আর প্রশ্নের মধ্যে দেওয়া হয় নাই আর কি। ওকে, তো এটা পুরাটাই রুট হবে, কিন্তু খেয়াল রেখো এই পুরাটা রুট হবে আর কি, এখান থেকে পুরাটাই কিন্তু রুটের মধ্যে। আর আর প্লাস এইচ যেহেতু এটা হচ্ছে 6400 কিলোমিটার, প্লাস হচ্ছে 900 কিলোমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলবো। তাহলে এটার সাথে ইন্টু দিয়ে দিব 10³ কে। তাহলে এটাই কিন্তু আমাদের সেই বেগটা নির্দেশ করবে, যেটা হচ্ছে যত বেগে সে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। ওকে, তো এইবার আমরা যদি আবর্তন কালটা নিয়ে দেখি, যে আবর্তন কাল যেটা টি, সেই টি এর যে ফর্মুলা ছিল সেটা আসলে কত হবে। দেখো আমরা ভি সমান সমান দেখেছিলাম 2πr+h ডিভাইডেড বাই টি। তাহলে দেখো টি সমান সমান আসলে কি হবে, যে ভিটা আমি বের করলাম এখান থেকেই কিন্তু আমরা r+h ডিভাইডেড বাই ভি করে আমরা কিন্তু টি এর ভ্যালুটা কত এটা বের করে ফেলতে পারবো। এগুলো দেওয়া আছে যেগুলা, এই ভ্যালুগুলো আর এবং যেটা বলছিলাম ম্যাস এবং রেডিয়াস দেওয়া আছে পৃথিবীর। তাহলে এখান থেকে হিসাব করে আমরা কিন্তু আসলে ক্যালকুলেট করে ফেলতে পারবো যে টি এর ভ্যালুটা কত আসে। ওকে, সো এটা একটা বেসিক লেভেলের ম্যাথ ছিল, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এইবার দেখো বলেছে একটি ভূস্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করো। তো ভূস্থির উপগ্রহ হওয়ার জন্য আসলে ভূস্থির কথাটার মানেটা কি, যে ভূমির সাপেক্ষে ওই যে আমাদের উপগ্রহটা সেটা হচ্ছে স্থির। তাহলে ভূমির সাপেক্ষে যদি সেটা স্থির থাকে, ভূমির সাপেক্ষে যদি স্থির থাকে, এটার অর্থ হচ্ছে যে পৃথিবী আসলে যেভাবে যত স্পিডে ঘুরছে, আহ্নিক গতিটা যত, আমাদের ওই উপগ্রহটারও আহ্নিক গতি যদি তত হয়, তখনই কিন্তু দেখা যাবে। আমি যদি এভাবে চিন্তা করি যে ধরো বাংলাদেশের উপরে আমি একটা স্যাটেলাইটকে রাখতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটার উপরে, বা এটা যদি আমাদের বাংলাদেশের অঞ্চলটা ধরি, তাহলে এর উপরে আমি হচ্ছে স্যাটেলাইটটা সবসময় রাখতে চাই। তাহলে কি হবে, যে পৃথিবী যত বেগে আসলে নিজে ঘুরছে, একেও কিন্তু ঠিক তত বেগে আসলে ঘুরতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা জানি যে এই মানে পৃথিবীর উপর বাংলাদেশের যে অঞ্চলটা, বা প্রত্যেকটা বা পৃথিবীর যে আবর্তনকাল যেটা যেহেতু 24 ঘন্টা, তাহলে বাংলাদেশের এই অঞ্চলটাও কিন্তু একদম 24 ঘন্টা পরে আবার এই জায়গায় ফেরত আসবে ঘুরে ঘুরে। তাহলে আমাদের স্যাটেলাইটটাও কিন্তু যদি ভূস্থির থাকতে হয়, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে আমরা যদি এটাকে স্থির দেখতে চাই, তার মানে ওকে কিন্তু আমাদের সাথে সাথেই মুভ করতে হবে। সেই জন্য ওরও আবর্তনকাল কিন্তু 24 ঘন্টা হতে হবে। তো তাহলে আমরা এখান থেকে ভূস্থির উপগ্রহের যে উচ্চতা এবং বেগ সেটা বের করার জন্য আমরা আগে টি এর ভ্যালুটা বের করে ফেলি, যে টি সমান কত। টি কিন্তু আমাদের 24 ঘন্টা, অর্থাৎ আমরা এখান থেকে 24 ইন্টু 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, তাই না? তাহলে 24 × 3600, এখান থেকে কিন্তু আমরা ওই যে 86,400 এরকম কোন একটা ভ্যালু হয়তো পাবো। 24 × 3600, হ্যাঁ 86,400, 86,400 সেকেন্ড। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে ওই যে পর্যায়কাল যেটা আর কি। তাহলে এই পর্যায়কাল যদি থাকে,
এই পর্যায়কাল যদি থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বেগ বের করে ফেলতে পারবো যে বেগটা কত। বেগ হচ্ছে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি। এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু দুইটা আননোন, একটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এইচ এর ভ্যালুও জানি না এবং আমরা কিন্তু ভি এর ভ্যালুও জানি না, এবং দুইটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা চেষ্টা করব এই ভিটাকে সরাই ফেলা অথবা এইচটাকে সরাই ফেলা। তো সেক্ষেত্রে আমরা এইচ এর যে ফর্মুলা জানছি একটু আগে, সেটা কি ছিল যে এইচ ইজ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এই পুরাটার উপরে হবে 1/3 মাইনাস আর। তো এখান থেকে খেয়াল করলে দেখবা যে আমাদের এখানে কিন্তু টি এর যে ভ্যালুটা, সেই টি এর ভ্যালুটা আমরা বের করে ফেলেছি, এবং টি এর ভ্যালুটা জানলেই কিন্তু আমরা এইচ বের করতে পারছি। তাহলে এইচ যদি একবার বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভিটাও এখানে বসালে ভি এর ভ্যালুটাও কিন্তু আমরা পেয়ে যাব। সো এভাবে করে আমরা হচ্ছে এই ভূস্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করব। এখানে মেইন কনসেপ্টটা কি, যে ভূস্থির উপগ্রহ কথাটা বলে রাখার মানেও হচ্ছে যে আমরা ওই স্যাটেলাইটটা যেটা বৃত্তাকার পথে ঘুরছে বা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সেইটার পর্যায়কালও হবে পৃথিবীর পর্যায়কালের সমান, বা পৃথিবীর হচ্ছে যে আহ্নিক গতি, এই আহ্নিক গতির পর্যায়কালের সমান। তাহলে সেটা হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, এবং আমরা এখানে কিন্তু টি এর ভ্যালুটা সেই ৮৬,৪০০ সেকেন্ডেই লিখবো, এবং তারপরে আমরা এখান থেকে একটা এইচ এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ছিল আমাদের এইচ এর উপগ্রহের উচ্চতা বের করলাম, এবং উচ্চতা এখানে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আমরা একটা বেগ বের করতে পারবো। এবং এইখানে এইচ এর টি এর যে ভ্যালুটা, সেই টি এর ভ্যালুটা কিন্তু আমাদের ভি এর ভ্যালুটা মিটার পার সেকেন্ডে পেতে হলে কিন্তু আমাকে টি এর ভ্যালুটা সেকেন্ডেই আসলে ইনপুট দিতে হবে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। আর হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি পরের যেই ম্যাথটা আছে সেটাতে, যে মহাশূন্য যান ভস্টক 1-এ করে প্রথম মহাশূন্যচারী ইউরি গ্যাগারিন এত মিনিট এত সেকেন্ডে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। তিনি কত উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেন, তার মহাশূন্যযানের বেগ কত ছিল। অর্থাৎ আবারও কিন্তু আমাদেরকে এইচ বের করতে বলছে এবং আমাদের ভি বের করতে বলছে। তো এই ক্ষেত্রেও আমরা যেহেতু টাইমটা দেওয়া আছে, তাহলে এই টাইমটা থেকে, টাইমটা দেখো কত দেওয়া আছে, 89 মিনিট। তার মানে কত, 89, এটাকে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 80 মিনিট মানে এত সেকেন্ড প্লাস কত সেকেন্ড, 6 সেকেন্ড। এখান থেকে কিন্তু আমরা একটা তার টাইমটা কত সেকেন্ড লেগেছিল সেই সেকেন্ড আমরা বের করতে পারবো। এবং তারপরে আবারও সেই একই ফর্মুলা, যে এইচ ইজ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। তো এখান থেকে আমরা কিন্তু চাইলেই টি এর যে ভ্যালুটা সেটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে একটা এইচ বের করতে পারবো, যে ইউরি গ্যাগারিন কত হাইটে, ভূপৃষ্ঠ থেকে কত হাইটে উনি হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। এবং মহাশূন্য যানের যে বেগ সেটাও বের করার জন্য ভি ইজ ইকুয়ালস টু আমরা জাস্ট অ্যাপ্লাই করব 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই যেই টাইমটা নিয়েছে সেই টাইমটা। এইচ এর ভ্যালু এখান থেকে বের হয়ে গেল, টাইমটা আমরা 89, মানে এখান থেকে যেটা পেলাম সেই টাইমটা বসাই দিব, তাহলে কিন্তু আমরা ভিটা পেয়ে যাব। ওকে, এরপরে দেখি যে পরের প্রশ্নটা কি আছে। বলেছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় 10⁵ ভরের একটি কৃত্রিম উপগ্রহ এর গতিশক্তি এবং স্থিতিশক্তি ও মোট শক্তি বের করো। এখন কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখানে স্থিতিশক্তি বের করতে চাই, এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, আমরা স্থিতিশক্তি এর আগেও অনেকবার বের করেছি। স্থিতিশক্তি বের করার বেলায় আমাদের কিন্তু ওই যে বিভব শক্তির কথাটাই আসলে তারা জানতে চাচ্ছে। স্থিতিশক্তি বা বিভব শক্তি এটাই কিন্তু হবে আমাদের ওই যে মাইনাস জিএম বাই আর যেটা ছিল সেইটা। তো এটা মনে করো আমাদের সেই পৃথিবী, এইটা যদি আমাদের পৃথিবী হয়, এইটা যদি আমাদের সেই পৃথিবী হয়, তাহলে আমরা এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা এটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানকার হাইটটা কত এটা আমরা জানি। এখানে যেই উপগ্রহটা আছে, এখানে যে উপগ্রহটা আছে, এই উপগ্রহটার যে ভর সেটা আমরা জানি যে 10⁵ এটা আমরা জানি যে হচ্ছে এটা হলো 10⁵ এবং আমাদের এই জায়গাতে, তাহলে আগে আমাকে দেখো যে বিভব শক্তিটা কত হবে। বিভব শক্তিটা কিন্তু মাইনাস জিএম, আমি যদি একটু ওভাবে লিখি, অন্য কালার ইউজ করি, যে বিভব শক্তি যেটা হবে সেই ভি সমান সমান হবে কত, ভি সমান হবে হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা ভিটা বের করে ফেলতে পারবো, যে আমাদের এটা কিন্তু দেখো, এটা কিন্তু যে বিভবটা বের করলাম, বিভব মানে কিন্তু আমাদের ওখানে 1 কেজি ভরের বস্তুর জন্য বিভব শক্তি এইটা, কিন্তু আমরা এত কেজি ভরের বস্তুর যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে কিন্তু এটাকে আবার এম দিয়ে গুণ দিতে হবে। এটা একটু খেয়াল করো, আমরা যখন পটেনশিয়াল বা বিভব বের করেছিলাম, এই যে মাইনাস জি এম ডিভাইডেড বাই দূরত্ব,
তখন কিন্তু এটা ছিল 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে ওই এক্স দূরত্বে আনতে বা কেন্দ্র থেকে এক্স দূরত্বে আনতে যে পরিমাণ কাজ করতে হয় 1 কেজি ভরের বস্তুকে আনতে, তাহলে 1 কেজি ভরের বস্তুকে আনতে যদি এই পরিমাণ কাজ করতে হয় তাহলে m কেজি ভরের বস্তুকে আনতে এতখানি পরিমাণ কাজ করতে হবে, সেটাই তাহলে ওই বিন্দুটার স্থিতিশক্তি। তাহলে এত উচ্চতায় যে স্থিতিশক্তিটা আমরা পাবো সেটার জন্য কিন্তু আমরা এই যে 10⁵ দিয়ে গুণ দেওয়া লাগবে। ওকে, এটা গেল আমাদের হচ্ছে ইয়ার ভ্যালুটা, কি বলে, এটা গেল আমাদের হচ্ছে স্থিতিশক্তির যে ভ্যালুটা সেটা। এবার আসো গতিশক্তির জন্য আমরা যেটা করব, গতিশক্তি v সমান সমান স্কয়ার রুট অফ gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। আর প্লাস এইচ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কেন এটা অ্যাপ্লাই করলাম? কারণ আমরা তো এই যে v সমান সমান যদি 2 পাই r প্লাস এইচ ডিভাইডেড বাই টি এটা যদি করি তাহলে তো টি এর ভ্যালু তো আমরা জানি না এখনো, তাই না? টিও জানি না, ভিও জানি না, তাহলে তো এটা অ্যাপ্লাই করা যাবে না। এই জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করলাম না। আমরা কোনটা নিলাম? আমরা হচ্ছে এইচ এর সাথে ভি এর যে ফর্মুলা, এবং এই ফর্মুলাটাতে কিন্তু তোমাকে আসতেই হবে। যদি একটা স্যাটেলাইট বৃত্তাকার পথে ঘোরে তাহলে এই ফর্মুলাটা তাকে মেনে চলতেই হবে। যদি কখনো দেখো যে এখানে এই একটা স্যাটেলাইট ঘুরছে, এটা বলে দিছে প্রশ্নের মধ্যে, কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না এই ইকুয়েশনের, তাইলে কিন্তু এটা আসলে ঘূর্ণনের শর্তটাকেই আসলে মেনটেন করলো না। কারণ এই জিনিসটা আসছিল কোথা থেকে, যে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দেওয়ার জন্য আমার যে প্রাইম মানে এলিমেন্টটা সেটা হচ্ছে ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে সেটাই যদি না থাকে, ওই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু এটা ঘুরতে পারবে না, বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তাহলে এই জিনিসটা আমাদের হওয়াই লাগবে, এটা খেয়াল রেখো, স্যাটেলাইটের ক্ষেত্রে এটা হওয়াই লাগবে। ওকে, সো তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে আমরা যদি এখানে এইচ এর ভ্যালুটা একবার ইনপুট দিয়ে দেই, এইচ এর ভ্যালু একবার ইনপুট দিয়ে দেই, তাহলে কিন্তু আচ্ছা ভালো কথা, এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এখানে এমটা লাগবে না। দেখো আমাদের কিন্তু যখন আমরা ওই যে এম ভি স্কোয়ার বাই আর করেছিলাম প্রমাণে, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ করেছিলাম, এটা সমান সমান জি ইন্টু এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। খেয়াল করে দেখো এই স্মল এমটা কিন্তু কেটে যায়, এবং এটার কারণে ওই যে 10⁵ না কত, এটা কিন্তু আমাদের আর লাগলো না। ঠিক আছে, তাও এই যে বেগটা, এই বেগটা কিন্তু ওর ভরের উপরে নির্ভর করছে না, তার মানে এখানে 10⁵ কেজি না কত ভর, এই ভরের উপরে সেটা নির্ভর করছে না। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি যে এটা পটেনশিয়াল, এটা কিন্তু বেগ, আমি বেগটাকে একটু এভাবে দিই, এভাবে দিই, হ্যাঁ। তো এই যে বেগটা, সেই বেগটা আমরা বের করে ফেলতে পারবো এখানে, যখন 900 কিলোমিটারটাকে মিটার কনভার্ট করব তখন, এবং 8টাকে 6400 কিলোমিটারকে মিটার কনভার্ট করব, তাহলে আমরা এখান থেকে একটা বেগ পেয়ে যাব। এবং বেগ পেয়ে গেলে কিন্তু আমরা তখন গতিশক্তি বের করার জন্য, ই কে বের করার জন্য আমরা কিন্তু তখন হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো। এবং এখান থেকে হাফ এম এর ভ্যালুটা হচ্ছে 10⁵ কেজি, এবং ভি স্কোয়ার মানে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমাদের গতিশক্তি বের হয়ে গেল, এটা আমাদের বিভব শক্তি বের হয়ে গেল। এবং বিভব শক্তি, আচ্ছা এটা তো বের করতেই পারবো আমরা, এটার আলাদা করে দেখানোর কিছু নাই। জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এম কোনটা? এম হচ্ছে যে পৃথিবীর যে ম্যাস সেটা, অর্থাৎ 6 ইন্টু 10⁻24। স্মল এম কোনটা? স্মল এম হচ্ছে 10⁵ ডিভাইডেড বাই কি হবে, আর প্লাস এইচ, অর্থাৎ 6400 প্লাস এখানে আছে এটা 900 না, তো এটা 3400, তাহলে 3400। এটা যেটা করলাম এটাকে তারপরে আবার আমাকে মিটারে কনভার্ট করতে হবে, 10³ কনভার্ট করতে হবে, মানে মিটার কনভার্ট করতে হবে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা একটা বিভব শক্তি পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা একটা গতিশক্তি পেয়ে গেলাম, এবং আমরা এই দুইটাকে ক্যালকুলেট করে টোটাল যে এনার্জি, সেই এনার্জিটাও কিন্তু পেয়ে যাব, যে টোটাল যে এনার্জি ই টোটাল, সেই ই টোটাল হবে হচ্ছে পটেনশিয়াল যে শক্তিটা প্লাস কাইনেটিক যে শক্তিটা বা কাইনেটিক এনার্জিটা, এই দুটো যোগ করে কিন্তু আমরা পেয়ে যাব। এই ভি মানে কিন্তু আমাদের পটেনশিয়াল এনার্জি। ওকে, সো সিম্পল একটা ম্যাথ, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো পরের ম্যাথে চলে যাচ্ছি। আমাদের এখানে যেটা বলেছে, প্রমাণ করো যে পৃথিবীর চারিদিকে পরিভ্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ 42% বৃদ্ধি পেলে সেটার পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, অথবা প্রশ্নটা এভাবেও দেয় অসীমে চলে যাবে। যে আমি যখন কৃত্রিম উপগ্রহে এত স্পিডে যখন ঘুরছে, এক নির্দিষ্ট স্পিডে যখন ঘুরছে, তখন যদি আমি বেগটা 42% বৃদ্ধি করি, তখন দেখা যাবে যে সেটা আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। সো এই ক্ষেত্রে প্রবলেমটা হলো যে আমরা যে বলছি পৃথিবীর চারিদিকে পরিভ্রমণরত, তো কত উচ্চতায় পরিভ্রমণরত এইটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলা নাই। হ্যাঁ, যে এত উচ্চতায় পরিভ্রমণরত এরকম কিন্তু কিছু বলা নাই। তো এই জন্য আমরা ধরে নিব যে পৃথিবী থেকে খুব অল্প একটা উচ্চতায়, একদম মানে প্রায় পৃথিবী ঘেঁষেই ওই ইয়াটা আমাদের হচ্ছে যেই উপগ্রহটা, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহটা, সেটা হচ্ছে ঘুরছে। তাহলে এরকম যদি আমরা চিন্তা করে নেই যে একদম খুবই ক্লোজ রেখে এটা ঘুরছে এভাবে করে, তাহলে আমরা এখানে আসলে
ওই আর যেটা আছে সেই আরটাকে, অর্থাৎ এই কেন্দ্র থেকে যে দূরত্বটা, কেন্দ্র থেকে এই যে দূরত্বটা আমরা লিখি সাধারণত, এই দূরত্বটাকে আমরা আসলে এই পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের সমানই আসলে বলবো। যেহেতু আমাদেরকে আসলে কত হাইটে এটার কথা কিছু বলেনি, এই জন্য আমরা কিন্তু একদম পৃথিবী ধরে এসে ঘুরছে এভাবে করে আমরা চিন্তা করে নিলাম যে পৃথিবীর একদম ভূপৃষ্ঠ ঘেঁষে এসে ঘুরছে। এই জন্য দেখো পৃথিবীর চারিদিকে পরিভ্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ, তাহলে কত উচ্চতা এটা তো বলে নাই প্রশ্নে, তাই না? এই প্রশ্ন কিন্তু আছে বইয়ের মধ্যে, এই জন্য আমি করাচ্ছি এটা। তাহলে আমরা এরকম যদি ঘুরতে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি বেসিক ইকুয়েশনে চলে যাই, তাহলে সেটা কি থাকছে দেখো, যে জি এম, বা আমরা হচ্ছে ওই যে এফ সি সমান সমান তো লিখি যে, এফ সি সমান সমান তো লিখি যে আমাদের এফ জি, ঠিক না? তাহলে এরকম অবস্থার জন্য আমরা এফ সি যেটা, সেটাকে কত লিখতে পারি, যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান হবে জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কিন্তু এম এম কাটাকাটি করে দিতে পারছি, আর আর কাটাকাটি করে দিতে পারছি। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার যেটা, সেটা সমান সমান আসছে হলো গিয়ে জি এম ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখান থেকে পাই কি, যে ভি যদি আমি লিখি তাহলে ভি সমান সমান কি হবে, স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, তাহলে ভি ইজ ইকুয়ালস টু যদি জিএম ডিভাইডেড বাই আর এইটা হয়, তাহলে আমাদের দেখো, আমাদের বলেছে যে কত বেগ হলে সেটা অসীমে চলে যাবে। সো আমরা দেখো এইখান থেকে অসীমে চলে যাওয়ার জন্য আসলে বেগটা কত লাগে, মিনিমাম বেগটা কত লাগে। অসীমে চলে যাওয়ার জন্য কিন্তু মিনিমাম যে বেগটা লাগে এটা হচ্ছে ভিই সমান সমান রুট ওভার টু জি এম বাই আর, তাই না? টু জি এম বা টু জি আর অথবা টু জি এম ডিভাইডেড বাই আর, এটা কিন্তু ছিল ওই এসকেপ ভেলোসিটিটা। তাহলে আমরা আসলে এটা দেখতে চাই যে এই যে ভিটা এখন আছে যেটা অরবিটাল ভেলোসিটি, সেইটার সাথে কতখানি যোগ করলে বা 42% যোগ করলে কি আসলে এইটার সমান আসে কিনা। আমরা জানতাম এইটা কত হয় বলতো, এই ভ্যালুটা আসে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে আসে, এটাকে কিলোমিটারে কনভার্ট করে ফেলি আমরা। আর ভি নট এখান থেকে আমরা যদি হিসাব করে দেখি, তাইলে আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে আমরা দেখতে পারবো এখান থেকে আসে 7.92, 7.92। তো আমরা এখন যেটা করব যে এসকেপ ভেলোসিটিটার ক্ষেত্রে আমরা এখন দেখব যে এখানে যে 7.92টা পেলাম এর সাথে কি 42%, ওই বেগের 42% যোগ করলে, বা 7.92 এর 42% যোগ করলে কি 11.2 পাওয়া যায় কিনা। যদি যায় তাহলে আমাদের এটা অসীমে চলে গেল, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে 0.42 ইন্টু যদি 7.92 করি, এর সাথে যদি 7.92 আমি অ্যাড করি, তাহলে দেখতে পাচ্ছি 11.2 যেটা আসে ওইরকমই অ্যাপ্রক্সিমেটলি এরকম 11.2 টাই আসছে। সো আমরা এখান থেকে কিন্তু বলে দিতে পারবো যে হচ্ছে হ্যাঁ, তাহলে আমাদের যখন একটা কৃত্রিম উপগ্রহ এভাবে করে ঘুরছিল, তখন আমরা যদি এটা মানে এতখানি বেগ বাড়ানো হয়, 42% বেগ বাড়ানো হয়, তখনই কিন্তু সেটা অসীমের দিকে চলে যাবে। তো এইখানে আরেকটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করা যেতে পারে, সেটা হচ্ছে যে উল্টাটা বললো, ধরো 42% বৃদ্ধি করার কথাটা না বলে বললো যে কত বেগ বৃদ্ধি করলে সেটা অসীমে চলে যাবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার এখন বেগ যত আছে সেটাকে কতটুকু বৃদ্ধি করলে তোমার বেগটা 11.2 হবে। তখন ইকুয়েশনটা কেমন হবে জানো? ইকুয়েশনটা হবে এরকম, যে 11.2 আমার লাগবে, আর এখন আছে কত, 7.92। তাহলে এই 7.92 এর সাথে আমি কত গুণ দিলে, ধরলাম যে x% গুণ দিলাম, তাহলে এখান থেকে কত গুণ দিলে 11.2 আমি পাবো। এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করবা, দেখবা যে 42% কিন্তু আসবে। সো এইটা খেয়াল রেখো যে পৃথিবীকে আর প্রদক্ষিণ করবে না। হ্যাঁ, এটা বলতে কিন্তু আসলে ওইটাই বোঝানো হয়েছে যে কত বেগ দিলে, আহ যেহেতু বেগ বৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে তো এটা আর ভূমিতে পতিত হবে না, অবশ্যই এটা হচ্ছে তোমার মানে বাইরে ছিটকে যাবে, বা কতখানি বেগ বৃদ্ধি করলে সেটা প্রদক্ষিণ করবে না বলতে বোঝাচ্ছে যে অসীমের দিকে চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তো এটা খেয়াল রেখো, প্রদক্ষিণ করবে না বলতে আমরা এখানে বেগ যেহেতু বৃদ্ধি করেছে, প্রদক্ষিণ করবে না বলতে বুঝি হলো যে এটা অসীমে চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার ছিল। আমরা এটা লাস্ট অঙ্ক দেখছি, এখানে বলেছে ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কি দ্রুতিতে চললে একজন যাত্রী ওজনহীনতা অনুভব করবে। সো এটা একদমই আমাদের আগের যে ম্যাথটা করলাম সেই আগের ম্যাথটার মতনই। আমরা এখানে মনে করো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীর সারফেসটা, এবং এই সারফেস থেকে আমরা ধরে নিচ্ছি যে একটা একটা এটা হচ্ছে কি আমাদের সেই যে কৃত্রিম উপগ্রহটা, এটা একদম একদম এটা সারফেস ঘেঁষে এটা ঘুরছে। তাহলে বলছে যে ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায়, ওই সে অল্প উচ্চতাতেই, মানে একদম উচ্চতাটা নগণ্য বললেই চলে আর কি, একদম লেগে ব্যাসার্ধ লেগে এরকম একটা উচ্চতাতে যদি আমাদের এটা ঘুরতে থাকে, এভাবে করে যদি একটা
নভোযান ঘুরতে থাকে, তাহলে কত দ্রুতিতে চললে একজন যাত্রী নিজেকে ওজনহীন অনুভব করবে। আমি এখানে একটা বিষয় একটু ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যখন আমাদের এটা বৃত্তাকার পথে ঘুরছে, খেয়াল করে দেখো, যদি আমাদের টোটাল যেই পৃথিবীর তাকে টানছে, হ্যাঁ, সেই টান বলটা কত, সেই টান বলটা হচ্ছে এমজি, তাই না? এখন এই এমজি বলে যে পৃথিবী এটাকে টানছে, আমি এটাকে এভাবে দেখি যে যদি এমজি বলটায়, মনে করো এমজি বলের মান হচ্ছে গিয়ে 10, সাপোজ আমি হিসাব করে পেলাম যে এমজি সমান সমান 10। এমজির মেইন কাজ কি, আমি সহজ ভাষায় যেটা বুঝি তোমাদের সহজে বোঝানোর জন্য, এমজি আমি সহজ ভাষায় যেটা বুঝবো, এমজির মেইন কাজ হচ্ছে পৃথিবীকে, মানে ওই বস্তুটাকে পৃথিবীর সাথে আটকায় রাখা, বা পৃথিবীতে সেটাকে তোমার হচ্ছে নিচের দিকে ফেলা, পৃথিবীর দিকে সেটাকে ফেলা, বা উপর থেকে নিচের দিকে ফেলা হচ্ছে এমজির কাজ। এখন আমি যদি এমজির যেই শক্তি আছে, বা এই শক্তি না, আসলে এমজি যে টোটাল মানে মানটা আছে, সেই পুরা মানটাকে যদি আমি নিচে পড়ার কাজে ব্যবহার না করে পুরাটুকুই আমি ব্যবহার করি ঘূর্ণনের কাজে বা কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা আর নিচে পড়বে না। ব্যাপারটা খেয়াল করো যে আমি যদি এই পুরা এমজি যেটা আছে, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারলাম, ধরো একটা হচ্ছে আমি ওই এমজির কিছু অংশ দিয়ে নিচে পড়তে পারি, আবার ওই এমজির কিছু অংশ দিয়ে আমি কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে পারি। হ্যাঁ, হয়তোবা হতে পারে যে আমি যে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিলাম এটা ইনসাফিসিয়েন্ট, আরো বেশি কেন্দ্রমুখী বল দরকার ছিল সেটা ঘোরার জন্য। তবে আমি এখানে যেটা চিন্তা করছি যে আমাদের মনে করো টোটাল যে এমজি ফোর্সটা আছে, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম। একটা অংশ দিয়ে মনে করলাম সে নিচে পড়ে, আর একটা অংশ দিয়ে সে হচ্ছে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। এখন যদি এরকম হয় যে আমি চাই না যে বস্তুটা ওজনহীনতা অনুভব করুক, তার মানে কি, তা আমি চাই না যে সেটা হচ্ছে নিচে পড়ার জন্য কোনো রকমের ভ্যালু রাখুক, এমজিটা পুরাটাই যাতে করে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে ব্যবহার হয়ে যায়, তাহলে নিচে পড়ার জন্য আর তার কোনো মান থাকবে না, যার কারণে সেটা দেখা যাবে যে ওইটা নিচে পড়বে না। এটাকে আমি খুব সিম্পলি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে করে এটা চিন্তা করতে পারি যে কিভাবে ওজনহীনতা অনুভব করবে। আমরা জানি ওজনহীনতা বলতে আসলে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে সারফেস, ওই যে আহ, লোকটা দাঁড়ায় আছে, একটা লোক যদি দাঁড়ায় থাকে, সারফেস ওকে কোনো ফোর্স যখন দেয় না, তখনই কিন্তু সে নিজেকে ওজনহীন অনুভব করে। এগুলো আমরা থিওরি ক্লাসে দেখেছিলাম। সো তাহলে আমরা যেটা করব যে পুরাটুকু আকর্ষণ বল সেটা সম্পূর্ণ যদি ইউজ হয়ে যায় বস্তুটা ঘূর্ণনের কাজে বা কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে ব্যবহার হয়ে যায়, তখনই কিন্তু যাত্রীটা নিজেকে ওজনহীন অনুভব করবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পৃথিবীর এই যে ব্যাসার্ধ যেটা আছে, সেই ব্যাসার্ধটা যদি আমি আর বলি, ব্যাসার্ধটা আমি যদি আর বলি, তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারছি যে এফ সি যেটা, এটা সমান সমান কিন্তু এফ জি, অর্থাৎ কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য যতটুকু বল তার প্রয়োজন সেটা পুরাটাই যদি আমাদের মহাকর্ষ বল সাপ্লাই দেয়, তাহলেই কিন্তু তার ওই নিচের দিকে পড়ার কাজে আর ব্যবহার হবে না কিছু, বা ওজনহীনতা সে তখন অনুভব করবে আর কি। তো তাহলে আমরা এখান থেকে যে আর আর যদি আমরা কাটাকাটি করে দেই, এম এম যদি কাটাকাটি করে দেই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ভি সমান সমান কত আসে, √GM/R। তাহলে দেখো এই যে এত দ্রুতিতে চললেই কিন্তু আমরা দেখতে পারবো যে সে হচ্ছে তোমার মানে ওজনহীন নিজেকে অনুভব করবে। ওকে, সো এইটা হচ্ছে, এটার ভ্যালু কিন্তু 7.92 কিলোমিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে সেই দ্রুতিটা। ওকে, সো এটার মাধ্যমে আমাদের টাইপ 8 শেষ করার মাধ্যমে আমাদের কিন্তু টপিক ভিত্তিক যেই ম্যাথ প্রবলেম গুলা সেগুলো আমরা সবগুলা সলভ করে ফেললাম। এরপরে টাইপ 9-এ যেটা থাকবে সেখানে কিছু এনার্জি কনজারভেশন ল দিয়ে আমরা বেশ কিছু চমৎকার প্রবলেম খুব সহজে সলভ করব, এবং ওটা কম্বাইন কতগুলো ম্যাথ থাকবে আর কি, মানে অনেকগুলো কনসেপ্ট মিলাই এক একটা ম্যাথ থাকবে। সো ওইটা দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।